লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক আক্রমণে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এ কারণে গাজার পর এবার লেবাননেও ইসরায়েল হামলা করবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা ক্রমেই বেড়ে চলেছে। দুই পক্ষের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ কৌশলের কাছেও বারবার পরাজিত হচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র আকাশসীমা সুরক্ষার প্রযুক্তি আয়রন ডোম, কিন্তু হিজবুল্লাহর হাতে এমন এক ড্রোন আছে যা অপ্রতিরোধ্য আয়রন ডোমকেও ফাঁকি দিতে সক্ষম। গত মাসে ইসরায়েলের ভেতরে এক গোয়েন্দা ড্রোন পাঠায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ, এবং এই ড্রোনটি দিয়ে ইসরায়েলের 9.5 মিনিট ভিডিও ধারণ করে। সেই ভিডিওতে হিজবুল্লাহ হাইফা বন্দরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ছবি প্রকাশ করলে ইসরায়েল পুরো ধাক্কা খায়। গত কয়েক বছর ধরে হিজবুল্লাহ গ্রুপের বিশাল রকেট মজুদের মধ্য দিয়ে সীমান্তে স্থবিরতা ছিল ইসরায়েলে। তখন নতুন একটি মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার পরিকল্পনা করে ইসরায়েল। সে পরিকল্পনা অনুযায়ী 2011 সাল থেকে কাজ শুরু করে আয়রন ডোম। সেই 9.5 মিনিটের ভিডিও ফুটেজটি নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে হিজবুল্লাহ, যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করে পুরো ইসরায়েল জুড়ে। ওই ড্রোনের নাম দিয়েছে হুদহুদ ড্রোন, আর ওই ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছিল হুদহুদ, যা বহন করে এনেছে। দৃশ্যত হুদহুদ নামক গোয়েন্দা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি স্থাপনাগুলোর ভিডিও দৃশ্য ধারণ করেছে হিজবুল্লাহ। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মধ্যে। মূলত ইসরায়েলের সামরিক হুমকির জবাবে হিজবুল্লাহ বাহিনী উত্তর ইসরায়েলে ওই ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তোলে। স্বয়ং ইসরায়েলি মিডিয়াগুলো ড্রোনটি সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করে। ইসরায়েলের আকাশসীমা সুরক্ষার প্রযুক্তি বা আয়রন ডোমকে বলা হয় বিশ্বের অন্যতম সফল ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রকেট ও আর্টিলারি হামলার বিরুদ্ধে ব্যাপক কার্যকর এ প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে দেশটির রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। অবশ্য কিছু সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রও করেছিল। তবে হিজবুল্লাহ বাহিনীর সেই গোয়েন্দা ড্রোন হুদহুদ ইসরায়েলের সব গর্ব চুরমার করে দিয়েছে। ওই ড্রোন দিয়ে ভিডিও ধারণের ঘটনায় বিস্ময় প্রকাশ করে ইসরায়েলের সামরিক বাহিনী। দেশটির মিডিয়ার খবরে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহর শক্তি ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগকে হতবাক করে দিয়েছে। এছাড়া হিজবুল্লাহর ভিডিও ধারণকে অত্যন্ত উদ্বেগজনক বলেও বর্ণনা করেছে। আঞ্চলিক রাজনীতিতে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সবচেয়ে বড় খুঁটি সৌদি আরব, কিন্তু যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমাদের সেই আস্থা নড়বড়ে হয়ে পড়েছে। রিয়াদকে এড়িয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা সম্ভব নয়, তাই বিকল্প কোনো শক্তির উত্থান হওয়ার আগ পর্যন্ত সৌদি আরবের আর কোনো বিকল্প নেই পশ্চিমাদের কাছে। পশ্চিমাদের কাছে সৌদির গুরুত্ব খুব ভালোভাবেই জানেন যুবরাজ মোহাম্মদ, তাই পশ্চিমাদের রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন তিনি। এবার ইউরোপের দেশগুলোকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ। মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে সৌদি আরবের বেশ দ্বন্দ্ব রয়েছে। এসব ইস্যু নিয়ে যেসব দেশ মাথা ঘামায় না, সেসব দেশের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে রিয়াদ। সৌদি আরবের এই বন্ধু তালিকায় এখন সবার উপরে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ রাশিয়া। এছাড়া 2 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বই এখন স্পষ্ট 2 ভাগে বিভক্ত। এরই ধারাবাহিকতায় এক সময় পশ্চিমা ব্লকে থাকা অনেক দেশের মতো সৌদি আরবও হুমকি ছড়াচ্ছে রাশিয়ার পক্ষে। মস্কোর স্বার্থ রক্ষায় পশ্চিমাদের বিরুদ্ধে এবার সাফ কথা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ইউক্রেন যুদ্ধের জের ধরে রাশিয়ার প্রায় 30,000 কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্তের হুমকি দেয় শিল্পোন্নত দেশগুলো জোট G7। এরই পাল্টা জবাবে ইউরোপের দেশগুলো ঋণ বিক্রির হুমকি দিয়েছেন যুবরাজ মোহাম্মদ, যা প্রচার করছে সৌদির অর্থ মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি আরব আসলে সুনির্দিষ্টভাবে ফ্রান্সকে এই হুঁশিয়ারি দিয়েছে। কয়েক মাস ধরেই রিয়াদের মধ্যে এমন উদ্বেগ ছড়িয়েছে, ক্রেমলিনের সম্পদ জব্দ করতে পারে পশ্চিমারা।
গত এপ্রিলে পলিটিকো জানায় চীন ও ইন্দোনেশিয়ার সঙ্গে মিলে সৌদি আরব অনেকটা চুপিসারে ইউরোপীয় ইউনিয়নকে বোঝানোর চেষ্টা করছে যেন রাশিয়ার সম্পদ জব্দ না করা হয়, কিন্তু পশ্চিমাদের টলাতে না পেরে এবার চোখে চোখ রেখে কথা বলছে সৌদি আরব। গত জুনে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের সমন্বয়ে গঠিত G7 রাশিয়ার সম্পদ থেকে হওয়া লাভের টাকা দিয়ে ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দেওয়ার ব্যাপারে একমত হয়। তবে পশ্চিমা দেশে থাকা রাশিয়ার প্রায় $322 বিলিয়ন সম্পদের পুরোপুরি জব্দের বিষয়ের মতো পদক্ষেপ থেকে বিরত থাকে গ্রুপ 7। ব্লুমবার্গ বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার সব সম্পদ জব্দের পক্ষে হলেও সৌদির হুমকির কারণে ইউরোপের অন্য দেশ কিছুটা পিছিয়ে গেছে। সৌদি আরবের আশঙ্কা, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে রাশিয়ার উপর যে বিপত্তি এখন নেমে আসছে, একদিন হয়তো পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও এমনটাই করবে পশ্চিমারা। আর তাই খুব দ্রুত বন্ধু হয়ে উঠেছে যুবরাজ মোহাম্মদ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেল রপ্তানিতে নিজের ক্ষতির বিনিময়ে রাশিয়াকে ব্যবসার সুযোগ করে দিয়েছেন যুবরাজ মোহাম্মদ। একইভাবে সৌদি যুবরাজের কথা, ইয়েমেনের বিদ্রোহীদের অস্ত্র দেওয়া থেকে বিরত থেকেছেন পুতিন। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে বাড়ছে বৈশ্বিক চাপ। গাজা যুদ্ধের কারণে সারা বিশ্ব থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে সে ব্যাপারে কঠোর প্রতিবাদ এলো সুদূর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল থেকে। ইসরায়েলের নৃশংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। তিনি বলেছেন, ফিলিস্তিনের জনগণ যখন সীমাহীন দুর্ভোগ ও নির্বিচারে গণহত্যার শিকার হচ্ছে, সে সময় বিশ্ববাসীর নীরব থাকা উচিত হচ্ছে না। এক বিবৃতিতে লুলা ডি সিলভা বলেন, সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী গাজার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে যে ভয়াবহ বিমান হামলার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে তা গ্রহণযোগ্য হতে পারে না। গত সোমবার সকালে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছেন। তবে এটা খুবই ভয়াবহ বিষয় যে ইসরায়েল সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণকে শাস্তি দিচ্ছে। লুলা ডি সিলভা বলেন, গাজার বহু এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে এখন সেই সব এলাকায়ও হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েলি সরকার। গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে আমরা এই সীমাহীন হত্যাযজ্ঞের ব্যাপারে চুপ থাকতে পারি না। এর আগে গত ফেব্রুয়ারিতে লুলা ডি সিলভা সুস্পষ্ট করে বলেছিলেন, গাজায় ইসরায়েল সরকার যা করছে তা কোনো যুদ্ধ নয়, এটা সরাসরি গণহত্যা। এছাড়া চলতি বছর ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের 37তম শিক্ষক সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট ডি সিলভা গাজার ঘটনাবলীকে ইসরায়েলের গণহত্যা বলে উল্লেখ করেছিলেন। ইতোমধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরায়েল থেকে তার দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ভূখণ্ড। নিহত হয়েছেন 38,000-এরও বেশি ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা।